আফটারনুন। আমি প্রফেসর শুভজিৎ চৌধুরী। আজকে শুরু করছি ইউনিট 1, বেসিক কনসেপ্টস অফ ম্যানেজমেন্ট। প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কাকে বলে, ম্যানেজমেন্টের ডেফিনেশন এবং ম্যানেজমেন্টের কনসেপ্ট। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়ছি, পড়ে তারপর সেটাকে আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি। Management is the integrated process of planning, organizing, staffing, directing, and controlling of business activities to achieve desired goals through utilizing various resources like man, money, material, machine, and market to satisfy customers' need. কোনো একটা বিজনেস যখন তৈরি হয় তখন তার কতগুলো উদ্দেশ্য থাকে, একটা অবজেক্টিভ, কতগুলো উদ্দেশ্যকে সামনে রেখেই একটা ব্যবসা তৈরি হয়। এখন এই ব্যবসাটা যখন তৈরি হচ্ছে তখন ব্যবসা তো একা একা চলতে পারে না। তো ব্যবসাকে চালানোর জন্য দরকার হচ্ছে লোক, দরকার হচ্ছে মেটেরিয়াল, দরকার হচ্ছে মানি, দরকার হচ্ছে মার্কেট, দরকার হচ্ছে স্ট্র্যাটেজি, এবং অনেক রকম জিনিস না থাকলে, এই কম্পোনেন্ট বা ফ্যাক্টর গুলো না থাকলে কখনোই কোনো বিজনেস এগোতে পারে না। এখন ম্যানেজমেন্টের সবচেয়ে প্রাসঙ্গিক যে জিনিস তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে প্ল্যানিং। কোনো প্ল্যানিং ছাড়াই কখনো কোনো বিজনেস সাকসেস পায় না। প্ল্যানিং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমি কি ব্যবসা করব, কোথায় ব্যবসা করব, ব্যবসাটা কি ম্যানুফ্যাকচারিং ব্যবসা হবে নাকি সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা হবে, হোয়াট এভার, একটা প্ল্যানিং খুব দরকার। তারপর হচ্ছে অর্গানাইজিং। এগুলো আমি পরের স্লাইডে আমি পরপর পরপর বুঝিয়ে দেব। প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং এবং কন্ট্রোলিংটা কি জিনিস। তো ওভারঅল যদি একটা ব্যবসা করতে হয় তাহলে বিভিন্ন যে রিসোর্স আছে, যেমন ম্যান, মানি, মেটেরিয়াল, মেশিন, মার্কেট, এইগুলো প্রয়োজন। এবং প্রত্যেকটা ব্যবসা যেটা আলটিমেট অবজেক্টিভ সেটা হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করা। কারণ কোনো ব্যবসায় তার নিজস্ব যেটা উৎপাদন, প্রোডাকশন বা সার্ভিস, সেটা তো সে নিজে কনজিউম করছে না, সে কোনো উৎপাদন করছে, প্রোডাকশন করছে। সেটা গাড়ি হতে পারে, সেটা স্টিল হতে পারে, সেটা জুট হতে পারে, সেটা পেপার হতে পারে, সেটা টি হতে পারে, যে কোনো ব্যবসায় যখন শুরু হয় তার প্রাথমিক যেটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যাদের জন্য আমি এই ব্যবসাটা করছি, যারা আমার এন্ড ইউজার হবে, যারা আমার ব্যবসার এই যে প্রোডাক্ট কিনবে, তারা যেন স্যাটিসফাই হতে পারে। মানে আমি এমন উৎপাদন বা প্রোডাকশন করব, যদি আমি সার্ভিস সেক্টর হয়, সেটা হাসপাতাল হতে পারে, এয়ারটেল মোবাইল নেটওয়ার্কিং পরিষেবা হতে পারে, যাই হোক, সেটা এমন ভাবে ব্যবসাটা আমি পরিচালনা করব, এমন ভাবে ব্যবসাটাকে আমি এগিয়ে নিয়ে যাব, যাতে আমার যারা গ্রাহক, আমার যারা কাস্টমার, তারা যাতে স্যাটিসফাই হয়। সেকেন্ড, efficiency of management depends on completion of tasks within the given time frame correctly and at minimal costs and deliver tangible results. দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা কাজেরই একটা নির্ধারিত সময়সীমা থাকে, যে এই কাজটা এই সময়ের মধ্যে শেষ করতে হবে, ওই কাজটা ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। কোনো ইনডিফিনাইট সময় বা অনন্তকাল ধরে কোনো কাজ তো চলতে পারে না। তাহলে ব্যবসায়ের যে এফিসিয়েন্সি, ব্যবসার যে উৎকর্ষতা, তার যে এক্সিলেন্সি, সেটা ডিপেন্ড করে যারা ম্যানেজমেন্টে রয়েছে বা ব্যবসা পরিচালনার কাজে রয়েছে
তারা কতটা দক্ষ, তারা কতটা তারা কম্পিটেন্ট, যে লোককে দিয়ে সময়ের কাজ সময়ে করিয়ে নিচ্ছে এবং সেই কাজটা করাচ্ছে অত্যন্ত দক্ষতার সঙ্গে, এবং সেটা অবশ্যই ফোকাস করবে তোমার কস্টটাকে মিনিমাইজ করা এবং ডেলিভার করবে ট্যাঞ্জেবল রেজাল্ট। ট্যাঞ্জেবল রেজাল্টটা কি? সেটা হচ্ছে হাতে কলমে আমি বুঝতে পারবো, আমি অভিজ্ঞতা দিয়ে আমি উপলব্ধি করতে পারবো যে হ্যাঁ, যেই লোকটাকে আমি এই কাজটা 1 সপ্তাহের ভেতরে বা 10 দিনের ভেতরে করতে বলেছি, সেই লোক 1 সপ্তাহ বা 10 দিনের ভেতরে এই কাজটা করে আমাকে তার রেজাল্ট ডেলিভারি করতে পেরেছে। এখন ম্যানেজমেন্টের যে অ্যাকচুয়ালি যে মিনিং বা কনসেপ্ট, এটার উপরে প্রচুর ডেফিনেশন আছে, প্রচুর লোক প্রচুর হাইলাইট করেছে। তো আমি একটা ডেফিনেশন যেটা খুব উল্লেখযোগ্য, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ম্যানেজমেন্ট এক্সপার্ট হ্যারল্ড নুজ, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান through and with people in formally organized group। তাহলে ক্নুজ বলছেন ম্যানেজমেন্ট আর কিছুই নয়, এটা একটা শিল্পকলা, এটা একটা আর্ট, যেখানে কিছু মানুষ একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে একটা ব্যবসায়িক কাজের সঙ্গে যুক্ত থাকে। তারা ব্যবসায়িক কাজে কাজ করে, নিজেদের ভেতরে পারস্পরিক সম্পর্ককে বজায় রাখে এবং যে উদ্দেশ্য নিয়ে তারা এই এক জায়গায় একত্রিত হয়েছে সেটার কাজটাকে তারা এক্সপিডাইট করে এবং অর্গানাইজেশনটা ধীরে 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 গ্রোথ পায়। তো শেষ কথা যেটা ক্লুজের, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কিছুই নয়, ম্যানেজমেন্ট হচ্ছে দক্ষভাবে কোনো একটাকে ব্যবসাকে পরিচালনা করার মতো যে দক্ষতা, সেটা কারিগরিক দক্ষতা হতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা হতে পারে, যেই ধরনের দক্ষতাই হোক, কিছু মানুষ থাকবে যারা অত্যন্ত দক্ষ হবে এবং তারা তাদের এই দক্ষতা দিয়ে আরো 5টা লোককে সংগঠিত করে, তাদেরকে মোটিভেট করে, তাদেরকে ইনফ্লুয়েন্সড করে, তাদেরকে দিয়ে যেইটা আমার ডিজায়ার্ড গোল বা অবজেক্টিভ সেটাকে অ্যাকমপ্লিশ করবে। সো in an organizational concept, basic ideas of management explain the nature, purpose, and process of managing people and controlling organizational resources to achieve predetermined objectives effectively and efficiently। তাহলে আবার পড়ছি লাইনটা, ইন অ্যান অর্গানাইজেশনাল কনটেক্সট বেসিক আইডিয়াস অফ ম্যানেজমেন্ট এক্সপ্লেইনস দ্য নেচার, পারপাস অ্যান্ড প্রসেস অফ ম্যানেজিং পিপল। তো ম্যানেজমেন্টের শেষ কথাই হচ্ছে ম্যানেজ করা, সেটা পিপল ম্যানেজমেন্ট হতে পারে, মেটেরিয়াল ম্যানেজমেন্ট হতে পারে, মানি ম্যানেজমেন্ট হতে পারে, মার্কেটিং ম্যানেজমেন্ট হতে পারে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হতে পারে, হোয়াট এভার। একটা ব্যবসাকে ঘিরে যত রকমের অ্যাক্টিভিটি আছে, সেটা রিলেটিং টু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিলেটিং টু মার্কেটিং ম্যানেজমেন্ট, রিলেটিং টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রিলেটিং টু প্রোডাকশন ম্যানেজমেন্ট, রিলেটিং টু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, রিলেটিং টু অপারেশনাল ম্যানেজমেন্ট, সমস্ত এই যে ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলোকে খুব এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি সেটাকে ম্যানেজ করা, এবং এই ম্যানেজমেন্টটা এমন ভাবে করতে হবে যাতে অর্গানাইজেশন তার যেই অবজেক্টিভ, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনটা একটা অবজেক্টিভ থাকে যে আমি প্রফিট তৈরি করব, আমি ভালো সার্ভিস দেব লোককে, আমি দেশের মধ্যে 1 নম্বর হব, আমি পৃথিবীর মধ্যে 1 নম্বর হব,
এই যে তাদের যে অবজেক্টিভ, তাদের যে গোলস, সেই গোলসটা যেন তারা স্যাটিসফাই করতে পারে। তো পুরো বিষয়টাকে যদি আমি এক লাইনে বলি, তাহলে ম্যানেজমেন্ট একটা প্রসেস, একটা সিস্টেমেটিক অ্যাক্টিভিটি, একটা সিস্টেমেটিক প্রসেস, যেটা অনেকগুলো ফাংশনকে ঘিরে হয়। শুধু মানুষজন নয়, ম্যান, মানি, মেটেরিয়াল, মার্কেট এবং তার সঙ্গে জড়িত যত রকমের ফাংশনাল অ্যাক্টিভিটিস আছে, এই ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলোকে খুব সুন্দরভাবে সেগুলোকে পরিচালনা করা, এক জায়গায় সেগুলোকে নিয়ে আসা, লোকের ভেতরে একটা জেলিং তৈরি করা, লোককে একটা মোটিভেট করা, যাতে আমার সাথে যুক্ত বা ব্যবসার সাথে যুক্ত সমস্ত মানুষজন উৎসাহিত হয়ে ভালোভাবে নিজেদের ভেতরে পারস্পরিক একটা ভালো সম্পর্ককে তৈরি করে সহযোগিতা এবং পারস্পরিক যে নির্ভরতা, তার মধ্যে দিয়ে একসাথে কাজ করে যেই অর্গানাইজেশনের জন্য, যেই ব্যবসার জন্য আমরা সবাই একসাথে কাজ করছি, সেই ব্যবসাটায় যাতে সাস্টেইনেবল গ্রোথ আসে। কারণ ব্যবসা তো তৈরি হয় তার সমৃদ্ধি বা গ্রোথের জন্য। কোনো ব্যবসায় এরম ভাবে তৈরি হয় না এটা ভেবে যে আজকে ব্যবসা করছি, 1 মাস পরে আমি আর ব্যবসা করব না। তো যখন একটা ব্যবসা তৈরি হয়, তখন তার ফোকাসটা থাকে অনেক দূর, যে আমি বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, জেনারেশনের পরে জেনারেশন এই ব্যবসাটা আমি করতে থাকবো। তো যখন মালিক পক্ষ, এরা যখন একটা ব্যবসাকে দাঁড় করায়, তখন তারা ম্যানেজমেন্ট এবং যারা ম্যানেজমেন্টে নয়, নন ম্যানেজমেন্ট, তাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করে যে সবাই মিলে একত্রিতভাবে, সংঘবদ্ধভাবে এমন কিছু কাজ করব যেটা একটা ইতিহাস তৈরি করবে। সবাই মিলে এমন ভাবে কাজ করব, নিজেদের ভেতরে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, প্রত্যেকে মিলে একসাথে আমরা এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব। রাইট, নেক্সট লাইন। যেটা বলছিলাম, ম্যানেজমেন্টের ফার্স্ট ফেজ, বা যদি আমি পিলার বলি, দেয়ার আর 5 পিলার্স। প্রথম পিলার্স হচ্ছে প্ল্যানিং। তো বেসিক্যালি হোয়াট ইজ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট? বলছে অর্গানাইজেশন প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ফাংশনস। প্ল্যানিং ডিফাইন্স company's reason for existence. Planning process includes setting of organizational goals in lines with company's vision, mission, objective and purpose of the business. ভালো করে বোঝাই, প্ল্যানিং যে কোনো ব্যবসা প্রথম স্তম্ভ বা প্রথম পিলার। আমি একটা ব্যবসা তৈরি করেছি, আমার অবজেক্টিভ হচ্ছে যে আমি আগামী 5 বছরের ভেতরে একটা 500 কোটি টাকার একটা বিজনেস এম্পায়ার দাঁড় করাবো, 500 crore। তাহলে 500 কোটি টাকার একটা এম্পায়ার যদি আমাকে তৈরি করতে হয়, তার জন্য আমার মাইক্রো লেভেল প্ল্যানিং লাগবে। প্ল্যানিংটা কি? যে এই যে 500 কোটি টাকার ব্যবসা আমি করব, এটা কোথায় কোথায়, যদি আমি এটা ধরি এটা ম্যানুফ্যাকচারিং ব্যবসা, তাহলে কোথা দিয়ে আমি ব্যবসাটা শুরু করব? আমি কি ওয়েস্ট বেঙ্গলে আমার ফ্যাক্টরি করব, না আমি গুজরাটে আমার ফ্যাক্টরি করব, না আমি তামিলনাড়ুতে আমি ফ্যাক্টরি করব? প্রথম আমি আমার ফ্যাক্টরিটা কোথায় করব, কি ধরনের প্রোডাকশন আমি করব, কি ধরনের ম্যানুফ্যাকচারিং সেটআপ আমি তৈরি করছি, সেটা নির্ভর করে র মেটেরিয়ালের ওপরে। আমি যেই জিনিসটা তৈরি, ধরো আমি সাপোজ একটা স্টিল প্ল্যান্ট তৈরি করব, এখন স্টিল প্ল্যান্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আয়রন ওর লাগবে,
কয়লা বা কোল লাগবে, প্রচুর ওয়াটার রিসোর্স লাগবে। তো এমন জায়গায় আমি আমার প্রথমে ফ্যাক্টরিটা তৈরি করব যেখানে আয়রন ওরটা সহজেই পাওয়া যায়, ট্রান্সপোর্টেশন খরচাটা কমে, আমার কয়লা আমি সহজেই পেতে পারি, আমার ইলেকট্রিসিটি সহজেই পেতে পারি, আমার কাছেই জলের সোর্স আছে, কারণ প্রচুর জল লাগে স্টিল প্লান্টে। তো এইটা প্রথম হচ্ছে একটা স্টেপ। এবার আমি ভেবে রাখলাম যে আমি একটা স্টিল প্ল্যান্ট তৈরি করব। এখন প্ল্যানিং করতে হবে আমাকে সেরম ভাবে যে আমি এই যে স্টিল প্ল্যান্টটা তৈরি করব, এটা কোথায় তৈরি করব, এই লোকেশন কি হবে। এমন ভাবে আমাকে লোকেশনটা তৈরি করতে হবে যাতে আমি এই স্টিল প্ল্যান্টের জন্য আমি সাফিসিয়েন্ট আয়রন ওর, সাফিসিয়েন্ট কোল, সাফিসিয়েন্ট ওয়াটার, সাফিসিয়েন্ট ইলেকট্রিসিটি এবং সাফিসিয়েন্ট লেবার পাই, কারণ লেবার ছাড়া আমি কাজ করব কি করে। সুতরাং প্ল্যানিং যে কোনো ব্যবসা একটা ফার্স্ট ফেজ। উইদাউট প্ল্যানিং কোনো ব্যবসায় কখনো সাকসেস পেতে পারে না। এভরি অর্গানাইজেশন ডিজাইন স্ট্র্যাটেজিক রোড ম্যাপ অ্যালাইন উইথ লং টার্ম কর্পোরেট গোল অ্যান্ড ওয়ার্ক অন ইট। তাহলে যখন আমি একটা ব্যবসা তৈরি করছি, সেটা তো আমি বছরের পর বছর, ইয়ার্স আফটার ইয়ার্স, জেনারেশন আফটার জেনারেশন আমি এই ব্যবসাটা চালাবো। এখন আমি এই যে জেনারেশন আফটার জেনারেশন ব্যবসাটা চালাবো, তার জন্য আমাকে সলিড প্ল্যানিং তৈরি করতে হবে। একটা স্টিল প্ল্যান্ট, সে 5,000 কোটি টাকা আমি ইনভেস্ট করব। এখন প্রথম কথা, টাকা কোত্থেকে আসবে ইত্যাদি তো একটা বিষয় আছেই। তো আমি যখন স্টিল প্ল্যান্টটা তৈরি করছি, তখন আমি এত টাকা ইনভেস্ট যখন করব, তখন তো আজকাল বা 2 মাসের মধ্যে স্টিল প্ল্যান্টটা বন্ধ করে দেব, সেটা তো অবজেক্টিভ নয়। আমার অবজেক্টিভ হচ্ছে স্টিল প্ল্যান্ট এমন ভাবে আমি আমার স্টিল ব্যবসাটাকে তৈরি করব যে আজকে একটা ফ্যাক্টরি আছে, আগামী 5 বছরের ভেতরে আরো একটা ফ্যাক্টরি করব, পরের 5 বছরে আরো একটা ফ্যাক্টরি খুলব, এবং ধীরে ধীরে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও আমি আমার স্টিল রপ্তানি করব। তো যখন একটা বিজনেস এরকম একটা লং টার্ম প্ল্যানিং এর কথা ভাবে বা লং টার্ম প্ল্যানিংটা তৈরি করে, তখন তার যে প্ল্যানিং, তার যে অর্গানাইজেশন, তার যে ভিশন, মিশন, অবজেক্টিভ, পারপাস, গোল, এইগুলোকে সাথে আমার প্ল্যানিং যেটা আছে সেটাকে খাপ খাইয়ে নিতে হবে। যে আমি প্ল্যানিং যখন করছি দীর্ঘমেয়াদী, তখন আমার এই যে বিষয়গুলো, যে আমি কোত্থেকে লোক পাবো, কোত্থেকে কয়লা পাবো, কোত্থেকে জল পাবো, ইলেকট্রিসিটি পাবো, এর যে সোর্স, এর যে সাপ্লাই, সেইটা কোথায় কম খরচে ভালো কোয়ালিটির জিনিস আমি পাবো, তার উপরে প্রথম হচ্ছে ম্যানেজমেন্টকে একটা প্ল্যান করতে হয়। যেমন আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে গঙ্গার ধার দিয়ে সমস্ত হচ্ছে জুট মিল, সেটা ব্রিটিশ আমল থেকে। কেন গঙ্গার ধার দিয়ে জুট মিল তৈরি হয়েছে? কারণ পশ্চিমবাংলায় প্রচুর জুট তৈরি হয়, পাট, গঙ্গার জলটা অ্যাভেলেবল, লেবার অ্যাভেলেবল। এই কারণে ব্রিটিশ আমল থেকে পশ্চিমবাংলার যে গঙ্গা নদী বা ভাগীরথী নদী, তার দুই পারে জুট মিল তৈরি হয়েছে। কারণ এটাই, সেটা হচ্ছে যে তারা বুঝেছিল যে আমি যদি গঙ্গার বা ভাগীরথী দুই পারে আমি যদি জুট মিল তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমি র যেটা জুট সেটা যেমন আমি সস্তায় পাবো, ট্রান্সপোর্টেশন কম হবে, ঠিক সেরকম ভাবেই আমি জল, বিদ্যুৎ এবং লোকজন সেটাও আমি সস্তায় পেতে পারবো। ঠিক আছে? তো দেয়ার আর 4 প্ল্যানিং স্টেজ।
চারটে প্ল্যানিং স্টেজ হয়। একটা হচ্ছে লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দিস প্ল্যানিং ইজ ডিজাইন ফর মোর দ্যান 5 years। তো প্রথমেই একটা লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে বোঝায় দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যেটা 5 বছরের বেশি সময় জন্য একটা প্ল্যানিং করা হয়। দুই, শর্ট টার্ম রিয়েলিস্টিক অর ট্যাকটিক্যাল প্ল্যানিং। দ্যাট ইজ, এই মুহূর্তে 6 মাসের জন্য আমি একটা প্ল্যানিং করব। দিস প্ল্যান ইজ ডিজাইন ফর 3 to 6 months। 3 থেকে 6 মাস সেই জন্য বা ম্যাক্সিমাম 1 বছরের জন্য যে প্ল্যানিংটা করা হয় তাকে বলে শর্ট টার্ম রিয়েলিস্টিক অর ট্যাকটিক্যাল প্ল্যানিং। কন্টিনজেন্সি প্ল্যান। কন্টিনজেন্সি প্ল্যান মানে হচ্ছে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তার জন্য একটা প্ল্যানিং করে রাখা। দিস ইজ বেসিক্যালি ব্যাকআপ প্ল্যান ইফ লং টার্ম প্ল্যান ফেইলস অর ম্যানেজিং কন্টিনজেন্ট সিচুয়েশন। তো আমি একটা প্ল্যান করেছি, হতেই পারে আমি প্ল্যানটা ফেল হলো, তাহলে আমাকে একটা প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আমাকে পাশাপাশি রেডি রাখতে হবে। যদি কোনো আপৎকালীন সিচুয়েশন তৈরি হয়, যদি কোনো এক্সিজেন্সি সিচুয়েশন তৈরি হয়, হঠাৎ করে আমার কোনো ফান্ডের প্রয়োজন হয়, তখন আমি লং টার্ম প্ল্যানিং থেকে সরে এসে এই কন্টিনজেন্স প্ল্যানিং এর উপরে ঝুঁকবো। হতে পারে আমি অন্য একটা স্টেট থেকে মাইগ্রেন্ট লেবার নিয়ে এসে কাজ করব আমার ওয়েস্ট বেঙ্গলের ফ্যাক্টরিতে। সরকার তাদের যে পলিসি, সেই পলিসিতে হঠাৎ অ্যামেন্ডমেন্ট করলো যে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে এই মুহূর্তে কোনো লেবারকে আনা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তখন লোকাল লেবার খুঁজতে হবে। তো আমি তো প্ল্যানিং করে রেখেছিলাম যে বিহার, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে লোক এনে কাজ করাবো, কিন্তু সেটা কোনো কারণে ফেল হয়ে গেল। তাহলে আমার ব্যাকআপ প্ল্যান কি থাকবে? যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লোক আনবো, যেখানে অন্য স্টেট থেকে আমি লোক আনার যখন পারমিশন পাচ্ছি না, সেক্ষেত্রে আমি অন্য স্টেট থেকে লোক এনে তাদের গিয়ে কাজ করাবো। এটা হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান, মানে ব্যাকআপ প্ল্যান। আরেকটা হচ্ছে অপারেশনাল প্ল্যান। দ্য প্ল্যান রিলেটস উইথ সেটিং আপ ওয়ার্ক স্ট্যান্ডার্ড, অপারেটিং প্রসিডিওর অ্যান্ড মাইক্রো লেভেল ওয়ার্ক শিডিউলিং। এই অপারেশনাল প্ল্যানটা হচ্ছে যে কাজটা অ্যাকচুয়ালি হবে কিভাবে, কিভাবে কাজটা হবে। ধরো সে আমি স্টিল তৈরি করলাম, ভালো কথা, স্টিলটা আমি বিক্রি করব কোথায়, কাদের মাধ্যমে বিক্রি করব? আমি কি কোনো ডিলারের মাধ্যমে বিক্রি করব, কোনো ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিক্রি করব, কোনো সুপার স্টকিস্টের মাধ্যমে বিক্রি করব, হোলসেল বিক্রি করব? পশ্চিমবাংলায় বসে পশ্চিমবাংলারই স্টিল প্ল্যান্ট, আমি পশ্চিমবাংলাতেই সবটা বিক্রি করব, না অন্য স্টেটে গিয়ে বিক্রি করব? এই যে একটা অপারেশনাল প্ল্যান, সেটা খুব দরকার। মানে আমি প্রথমে লং টার্ম প্ল্যানিং করলাম, শর্ট টার্ম প্ল্যানিং করলাম, কন্টিনিউয়াসলি প্ল্যানিং করলাম, সব ঠিক আছে, কিন্তু অপারেশনাল প্ল্যানিং বলতে বোঝায় আমাকে অ্যাকচুয়াল অপারেশনটা কিভাবে হবে, ম্যানুফ্যাকচারিং অপারেশন কিভাবে হবে, তার মার্কেটিং অপারেশন কিভাবে হবে, তার সেলস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, এর জন্য একটা সলিড প্ল্যানিং দরকার। নালে আমি আমার প্রোডাকশন তো করে, সেটা জুট হতে পারে, আয়রন স্টিল হতে পারে, ফুড প্রসেসিং হতে পারে, হোয়াট এভার, করে আমাকে বসে থাকতে হবে যে তারপরে তো আমি কোনো প্ল্যানিং করিনি যে এইটা আমি বিক্রি করব কোথায়, কার কাছে বিক্রি করব, কারা আমার এন্ড ইউজার হবে, কাদের কাছে আমি এই বিক্রি প্রোডাক্টটা পৌঁছে দেব। সেটা যদি কোনো প্রপার প্ল্যানিং না থাকে, তাহলে আমি যত ভালো দামি প্রোডাকশনই করি না কেন, আমার জিনিস বিক্রি হবে না, কারণ আমার অপারেশনাল প্ল্যানটা নেই। তাহলে প্ল্যানিং হচ্ছে এই যে ম্যানেজমেন্টের যে 5টা পিলার,
তার প্রথম যে পিলার সেটা হচ্ছে প্ল্যানিং। কোনো মানে সলিড প্ল্যানিং ছাড়া, সেটা স্ট্র্যাটেজিক হতে পারে, শর্ট টার্ম ট্যাকটিক্যাল হতে পারে, অপারেশন হতে পারে, কন্টিনজেন্সি হতে পারে, যে কোনো, সেটা ইনমেটেরিয়াল, কিন্তু প্ল্যানিং ছাড়া কখনোই কোনো ব্যবসা তৈরি হতে পারে না। কারণ আমি একটা ব্যবসা করব, অথচ তার কোনো প্ল্যান নেই। কি করব জানি না, কতটা করব জানি না, কোথায় ফ্যাক্টরি করব জানি না, কোথায় র মেটেরিয়াল পাবো জানি না, কোথায় লোক পাবো জানি না, তাহলে আমার ব্যবসা কোনোদিনও আমি শুরু করতে পারবো না, রাইট? সেকেন্ড, অর্গানাইজিং। এবার প্ল্যানিং তো হলো, এবারে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অর্গানাইজ করা। অর্গানাইজ করা যে আমি র মেটেরিয়াল কোথা থেকে আনবো, লোক কোথা থেকে আনবো, মেশিন পত্র কোথা থেকে আনবো, বিদ্যুৎ কোথা থেকে আনবো, জল কোথা থেকে আনবো, তারপরে আমি এটা বিক্রি করব কোথায়, এই পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করতে হয়। তো অর্গানাইজিং ইজ এ প্রসেস অফ bring all business factors together and develop a cordial relationship with the human capital to achieve business goal through realistic planning process. এবার প্ল্যানিং তো হয়ে গেল যে আমি ব্যবসা করব, স্টিল প্ল্যান্টই করব, দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট তৈরি করব, সব আমি ঠিক করে ফেলবো। কিন্তু এই যে আমি প্ল্যানিংটা করলাম একটা স্টিল প্ল্যান্ট বানানো, তাহলে এর জন্য আমার র মেটেরিয়াল কোথা থেকে আসবে, আমার লোকজন কোথা থেকে আসবে, তারা কোথায় থাকবে, আমি ইলেকট্রিসিটি কোত্থেকে পাবো, এই পুরো ব্যাপারটা হচ্ছে অর্গানাইজিং ফেজ। যেমন ধরো একটা কথা, ধরো কারোর একটা পাড়ায় একটা ক্লাব আছে, সেই ক্লাব ঠিক করলো যে এবারে দুর্গাপুজোর পরে অথবা কালী পুজো দিওয়ালির পরে তারা একটা বড় ফাংশন করবে। ফাংশন করবে এটা তারা সবাই ডিসাইড করে ফেললো, মানে প্ল্যানিংটা হয়ে গেল ফাংশনে। এবারে আর্টিস্ট কোত্থেকে আসবে, প্যান্ডেল কে বানাবে, সাউন্ড সিস্টেম কে দেবে, এইটার জন্য একটা অর্গানাইজিং টিম কমিটি তারা তৈরি করে, যে তোমরা এই 10 জনের একটা কমিটি করা হলো, তোমরা দেখবে কোথা থেকে আর্টিস্ট আসবে কম খরচায়। এই 5 জনের একটা কমিটি তৈরি করা হলো, অর্গানাইজিং কমিটি, তোমরা দেখবে কে প্যান্ডেলটা ভালো বানাতে পারে। এই আরেকজন আবার 5 জনের একটা অর্গানাইজিং টিম তৈরি করা হলো, তোমরা দেখবে কারা ভালো প্যান্ডেল মঞ্চ বাঁধতে পারে। তো প্ল্যানিং যখন হয়ে গেল, আমরা সবাই যখন এক জায়গায় একটা ডিসিশনে এলাম যে আমরা কালী পুজো বা দুর্গা পুজোর পরে ফাংশন করব, তাহলে অর্গানাইজিং কমিটি যারা, তাদের দায়িত্ব হচ্ছে যে কোথা থেকে আর্টিস্ট আসবে, কোথা থেকে কে প্যান্ডেল বানাবে, কে সাউন্ড সিস্টেম দেবে, যদি টিকিট কেটে হয় তাহলে কত টাকা টিকিট হবে, এইগুলোকে নীতি নির্ধারণ করা। তো অর্গানাইজিং প্ল্যানিং ফেজের পরেই আসে হচ্ছে অর্গানাইজিং। সেটা যদি কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টর হয়, কোনো সার্ভিস সেক্টর হয়, যেটাই হোক, বা কোনো এডুকেশন সেক্টর হয়, তাহলে অর্গানাইজাররা দেখে, মানে অর্গানাইজিং যে কমিটি বা অর্গানাইজিং যে প্রসেস, সেই প্রসেসের ভেতরে এবার তারা দেখবে যে কাজটা অ্যাকচুয়ালি কি করে এক্সিকিউট করবো, এটা কাজটা হবে কিভাবে। সো অ্যাকর্ডিং টু হেনরি ফেয়ল, bringing all factors together, that is man, money, material, method and market, are use them optimally in operation process is an important task of every organization. এবারে প্ল্যানিং এর পরে যে অর্গানাইজেশনের যে কাজটা, এই যে অর্গানাইজ করা, কিসের অর্গানাইজেশন, কি অর্গানাইজ করছি। প্রথম আমি লোক কোথা থেকে আনবো,
আমার টাকা কোথা থেকে জোগাড় হবে, আমার র মেটেরিয়াল কিভাবে আসবে, আমার অপারেশনাল মেথডটা কি হবে, কোন মেশিন ইউজ করব, সেই মেশিন আমি কোত্থেকে আনবো, এটা আমি বিক্রি করব কোথায়, আমার মার্কেট কি হবে, এইগুলো হচ্ছে এসেনশিয়াল ফ্যাক্টরস। ম্যান, মানি, মেটেরিয়াল, মেথড অ্যান্ড মার্কেট, এইগুলোকে আমাকে সঠিকভাবে অর্গানাইজ করতে হবে। আমি লোক আনবো, কোথা থেকে লোক আনবো, যেই লোক আমি আনবো সে কি এই কাজ করতে পারে, তার মানে আমাকে খুঁজতে হবে দক্ষ শ্রমিক, দ্যাট ইজ স্কিল্ড লেবার। তারপর হচ্ছে মানি, টাকা জোগাড় কোত্থেকে আসবে, আমি কি ব্যাংক থেকে লোন নেব, না বাজার থেকে আমি ধার নেব, কোথা থেকে টাকা আনবো, র মেটেরিয়াল আমি কোথা থেকে আনবো, কি প্রোডাকশন প্রসেস বা প্রোডাকশন মেথড আমি ইউজ করব, মার্কেটটা কোথায় হবে, আমি কি শুধু পশ্চিমবাংলাতেই আমার জিনিসটা বিক্রি করব, না দেশের অন্যান্য প্রান্ত আমি আমার জিনিসটা বিক্রি করব। দ্য সাকসেস অফ বিজনেস absolutely depends on how effectively an organization brings all inputs in minimum time and cost and optimally utilize them to achieve business goal. তাহলে যে কোনো বিজনেস তার সাকসেসটা ডিপেন্ড করে যদি আমি আমার ব্যবসার জন্য যে র মেটেরিয়াল দরকার সেটা যদি আমি কম খরচায় আনতে পারি, আমার ব্যবসার জন্য যে লেবার দরকার সেটা যদি আমি কম খরচায় আনতে পারি, আমার ব্যবসার জন্য যে টাকা বা ফান্ডিং দরকার সেটা যদি আমি কম রেট অফ ইন্টারেস্টে বাজার থেকে আনতে পারি, আমার যে প্রোডাকশন প্রসেস বা মেথড সেটা এমন একটা মেথড আমি আনবো যেটা খুব ফাস্ট প্রোডাকশন করবে এবং ওয়েস্টেজকে কমাবে, এবং ফিফথ হচ্ছে যে আমি যে প্রোডাকশনটা করছি সেটার বাজারে কতটা ডিমান্ড আছে, লোকে সেটা কতটা চায়, এবং আমি কোন কোন এরিয়ায় এই জিনিসটার ভয়ঙ্কর ডিমান্ড। তো এই জিনিসগুলোকে এক জায়গায় যদি আনতে না পারা যায় এবং সেটাকে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা যদি প্রপার সাইনার্জাইজ করা না যায়, একটা সুতোয় বাঁধা না যায়, তাহলে কোনোভাবেই কোনো ব্যবসা সেটা গ্রোথ পাবে না। সুতরাং প্রকিউরমেন্ট অফ মেটেরিয়াল, তারপরে হচ্ছে গ্রুপ ফরমেশন তৈরি করা, একটা ওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া লোককে যে তুমি এই কাজ করবে, সেটাকে মনিটর করা এবং তার অ্যাসেসমেন্ট করা, এইভাবেই একটা অর্গানাইজিং প্রসেস এগিয়ে চলে। তাহলে প্ল্যানিং এর পরের স্টেজ হচ্ছে অর্গানাইজিং। নেক্সট, স্টাফিং। স্টাফিং ইন ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, কারণ সারা পৃথিবী জুড়ে যতই অটোমেশন হোক, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমরা ইউজ করি, যতই রোবোটিক টেকনোলজি বাজারে আসুক না কেন, IR 4.0, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0, সেখানে অনেক পরিবর্তন এসছে, প্রচুর ডিজিটালাইজেশন হয়েছে, প্রচুর সফটওয়্যার বাজারে এসছে, হাই এন্ড টেকনোলজি তে এখন লোকে প্রোডাকশন করছে। তথাপি মানুষ ছাড়া কোনো ব্যবসা সাস্টেইন করতে পারে না, কম হোক বেশি হোক মানুষ লাগবেই ব্যবসায় কাজের জন্য। So staffing process involves hiring and filling all required position as per need of the organization in accordance with business plan. So staffing is an integral process যেটা শুরু হয় ম্যানপাওয়ার রিক্রুটমেন্ট, সিলেকশন, হায়ারিং, অনবোর্ডিং
ইন্ডাকশন, এই পুরো জায়গাটাকে ঘিরেই হচ্ছে স্টাফিং। তো সেটা অনেক পরের বিষয়, ওগুলো অনেক ডিটেলসে পড়ানোর অনেক জায়গা আছে। সেটা এইচআর এর একটা বড় এরিয়া, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। তো স্টাফিং বলতে বোঝায় ইউজুয়ালি যে আমার কি ধরনের লোক কোন কাজের জন্য লাগবে। আমার আনস্কিল লেবার দরকার, স্কিল লেবার দরকার, সেমি স্কিল লেবার দরকার, হাই স্কিল লেবার দরকার, কি ধরনের লেবার আমার লাগবে, কি ধরনের ইঞ্জিনিয়ার আমার লাগবে, সেইগুলোকে আগেই, যখন আমি কি ধরনের ব্যবসা করব সেটা যখন আইডেন্টিফাই হয়ে গেল, তখন কি, যেমন কোথা থেকে লোক আসবে, কোথা থেকে মেটেরিয়াল আসবে, এটাও যখন হয়ে গেল, থার্ড স্টেজে আমি দেখব যে আমি কি ধরনের লোক আমার লাগবে। আমি একটা স্টিল প্ল্যান্ট করছি, স্টিল প্লান্ট। তো স্টিল প্ল্যান্টে আমার লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার লাগবে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, আমার লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার লাগবে প্রোডাকশন ইঞ্জিনিয়ার, এবং সাথে লাগবে আনস্কিল, স্কিল, সেমি স্কিল লেবার, যাদের ইতিপূর্বে কোনো একটা বড় স্টিল প্ল্যান্টে কাজ করার অভিজ্ঞতা আছে। ধরো যে স্টিল প্ল্যান্টে কখনো কাজই করেনি, অন্য কোনো জায়গায় কাজ করেছে, অন্য কোনো সেক্টরে, তারা স্টিল প্ল্যান্টে কাজ পারবে না। যে থার্মাল পাওয়ার প্রজেক্টে কাজ করেছে সে যেমন স্টিল প্ল্যান্টের কাজ করতে পারবে না, সেরকম স্টিল প্ল্যান্টে যে কাজ করেছে সে আবার থার্মাল পাওয়ার প্ল্যান্টে গিয়ে কাজ করতে পারবে না। তো যখন আমি ঠিক করলাম যে আমি স্টিল প্ল্যান্টই তৈরি করব এবং তার জন্য আমি কোথা থেকে লেবার ইত্যাদি আনবো, থার্ড স্টেজে আমাকে ভাবতে হবে যে কি ধরনের লোক আমার লাগবে। আমার স্টিল প্ল্যান্টের জন্য কি ধরনের ইঞ্জিনিয়ার লাগবে, কি ধরনের আমার লেবার লাগবে, সেই লেবার আমি কোন ইন্ডাস্ট্রি থেকে পিক আপ করবো, তার একটা মাইক্রো লেভেল প্ল্যানিং এর দরকার। Organization cannot work without people. After hiring and onboarding people, management assign goal specific tasks to each individual with a guideline to complete assignment in given time frame. তাহলে যখন আমি লোক হায়ার হয়ে গেল, তাদেরকে আমি চাকরিতে রেখে দিলাম, তখন আমি কি কাজ চাইছি, আমার ডিপার্টমেন্ট কি কাজ চাইছে, সেটাকে তাদেরকে প্রপারলি কমিউনিকেট করা, তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া, এবং ডিপার্টমেন্টাল হেড বা ম্যানেজমেন্ট তাদের কাছ থেকে কি ধরনের ডেলিভারি এক্সপেক্ট করছে, কত সময়ের ভেতরে তাদেরকে কাজটা করতে হবে, সেগুলোকে পরিষ্কার করে তাদেরকে বুঝিয়ে দেওয়া। This is very complex process, usually done by supervisor and managers under guidance of human resource team. তাহলে এই যে হাজার হাজার আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাই স্কিল লেবার আমি কাজে রেখেছি, তাদেরকে পরিচালনা করা, তারা কাজ ঠিকমতো করছে কিনা সেটা দেখভাল করা, এটা ম্যানেজার এবং সুপারভাইজারদের কাজ। তারা মনিটর করবে, সুপারভাইজ করবে, গাইড করবে সেই সমস্ত লোকজন যাদেরকে আমি হায়ার করেছি, যে তারা সঠিকভাবে কাজটা করছে কিনা, কাজে কোনো ফাঁকি হচ্ছে কিনা, কোথাও কোনো কাজের ডিভিয়েশন হচ্ছে কিনা, কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা, সেগুলোকে দেখা।
Once the goal is fixed, concerned supervisor or manager monitor the progress and give necessary on-the-job training if there is any deviation. এবার লোকজন হায়ার করা হয়ে গেল, তারা কি কাজ করবে তাদেরকে বোঝানো হয়ে গেল। তৃতীয় পর্যায়ে তাদেরকে আমি কাজ মনিটরিং করছি, কিন্তু কাজ মনিটর করতে গিয়ে আমি যখন দেখছি যে এক্স্যাক্টলি যেটা আমি চাইছি, এক্স্যাক্টলি যেটা ডিপার্টমেন্ট চাইছে, এক্স্যাক্টলি যেটা অর্গানাইজেশন চাইছে, সেখানে কোনোভাবে কোনো জায়গায় একটা ডিভিয়েশন তৈরি হচ্ছে। মানে ঠিক যতটা এক্সপেক্ট করা হচ্ছে রেজাল্ট, ঠিক ততটা রেজাল্ট ডেলিভারি হচ্ছে না, বা কোয়ালিটি ঠিক যতটা উন্নত মানের কোয়ালিটি হওয়া প্রয়োজন ছিল, ঠিক ততটা উন্নত মানের কোয়ালিটি হচ্ছে না। তো সেক্ষেত্রে তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। একে বলে অন দ্য জব ট্রেনিং। মানে তারা কাজ করছে, কিন্তু তার মধ্যেই তার যে ভুল ত্রুটি সেগুলোকে দেখিয়ে দেওয়া এবং তাদেরকে হাতে ধরে শিখিয়ে দেওয়া যে কিভাবে নির্ভুলভাবে কাজটাকে করতে হবে। রাইট? নেক্সট, ডাইরেক্টিং মোটিভ ম্যানেজমেন্ট। এই যে ডাইরেকশন মানে হচ্ছে যে তুমি কোন পথে যাবে তার দিক নির্ধারণ করে দেওয়া। আমি প্ল্যান করলাম, অর্গানাইজ করলাম, লোক রাখলাম, সব ঠিক আছে, কিন্তু আমার এই যে লোকজন, এই যে ব্যবসা, সেটা কোন দিকে যাবে, তার যে অভিমুখ, তার যে ফোকাস, সে ফোকাসটা কোন দিকে থাকবে। তাহলে ডাইরেক্টিং ইজ দ্য প্রসেস অফ ইনস্ট্রাক্টিং, guiding, motivating, and leading people in the organization to achieve corporate goal. যদি প্রপার গাইডেন্স না থাকে, প্রপার ডাইরেকশন না থাকে, যদি ক্লিয়ার কাট কোনো ইনস্ট্রাকশন না থাকে, তাহলে লোকজন কোন দিকে যাবে সেটা বুঝতে পারবে না। তো ম্যানেজমেন্টের একটা বড় কাজ হচ্ছে লোককে শুধু হায়ার করলেই হবে না, তারা কি কাজ করবে, কতটা কাজ করবে, কোন সময় ধরে কাজ করবে, এবং তারা যাতে অর্গানাইজেশনের ভেতরে তারা তাদের যে সেফটি, তাদের হেলথ, যত রকমের তাদের যে সুযোগ সুবিধা, সময় মতো বেতন, এইগুলো যাতে দেওয়া যায় সেইগুলোর ব্যবস্থা করা এবং লোকজনকে একটা দিক নির্দেশ করে দেওয়া যে এই পথে চলো। দিস ইজ কল্ড লিডারশিপ। দিস ইজ কল্ড লিডারশিপ। এই যে যারা ডাইরেক্ট করছে ব্যবসাটাকে, দে আর বেসিক্যালি লিডার্স। লিডার্স তারা রাস্তাটা দেখায়, দে শোজ দ্য ওয়ে, কোন রাস্তায় যেতে হবে, কোন পথে আসতে হবে, কিভাবে এই পথে আসতে হবে, সবাইকে একসঙ্গে একত্রিত করে, সংঘবদ্ধ করে, একটা রোড ম্যাপ তৈরি করে সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলা এবং ব্যবসার যে আলটিমেট যে ব্যবসার গোল, সেটাকে অ্যাচিভ করা, এটাই হচ্ছে ডাইরেক্টিং। That is a leadership role or leadership quality. Directing is a continuous process of monitoring and guiding people and measure their performance based on expected parameters at least once in a year. প্রত্যেকটা ব্যবসায় লোকজনের কাছ থেকে, যারা কাজ করছে তাদের কাছ থেকে একটা ডিজায়ার্ড রেজাল্ট এক্সপেক্ট করে।
যদি কোনো অবস্থাতে ওই ডিজায়ার্ড রেজাল্টটা ডেলিভার না হয়, যদি কোনো জায়গায় কোনো গ্যাপস থেকে যাবে, তাহলে কেন এই গ্যাপটা হলো, কি কারণে গ্যাপটা হলো, সেটাকে অ্যানালাইজ করা এবং সেটাকে অ্যানালাইজ করার পরে যেই কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে সেটাকে হিলিং করা, রেকটিফাই করা। সাপোজ কোনো একটা পরীক্ষায় কাট অফ মার্কস হচ্ছে 70%, সাপোজ গেট পরীক্ষা, গেট গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ার্স, গেট বা নিট এক্সামিনেশন, সেখানে কাট অফ মার্কস বলা আছে 70%, সাপোজ। তো কোনো একটা ইনস্টিটিউশনে ট্রেনিং দেওয়া হয় ছেলে মেয়েদেরকে গেট বা নিটের জন্য, তো নিটে 70% কাট অফ মার্কস, তো এটা কন্টিনিউয়াসলি ওই ইনস্টিটিউট পরীক্ষা নিতে থাকে ছেলে মেয়েদের। এই পরীক্ষাটা নেওয়ার কারণটা হচ্ছে যেটা কাট অফ মার্কস 70, ছেলে মেয়েরা ওই কাট অফ মার্কস থেকে কতটা পিছিয়ে আছে। যারা কাট অফ মার্কসকে ক্রস করে চলে যাবে তারা নিট বা গেট ক্র্যাক করে তারা আইআইটি বা ভর্তি হবে বা এমবিবিএস কোর্সে ভর্তি হয়ে যাবে। কিন্তু যারা পারছে না, কি কারণে পারছে না, কোথায় সমস্যা হচ্ছে, সেটাকে লোকেট করা, সেটাকে আইডেন্টিফাই করা এবং তার জন্য দরকার হলে আরো কিছু অ্যাডিশনাল কিছু ট্রেনিং, কিছু অ্যাডিশনাল ক্লাসের ব্যবস্থা করা, যাতে তারা উপরে উঠে আসতে পারে। তো অর্গানাইজেশন ঠিক সেরম ভাবে চায় সবাই যেন ভালো পারফর্ম করে। তো ভালো পারফর্ম যদি 70% লোক করতে না পারে আর ধরলাম 30% লোক ভালো পারফর্ম করলো, তাহলে ওভারঅল অর্গানাইজেশনের গ্রোথ আসবে না। অ্যাটলিস্ট 80 to 90% লোক যখন ভালো পারফর্ম করবে, তারা যখন একটা বেঞ্চমার্ক লেভেল কে ক্রস করে চলে যাবে, তখন অর্গানাইজেশন যে তার যে গোল তার দিকে এগোতে পারবে। তো সবাই মিলে যদি ভালো কাজ করা না যায়, তাহলে কখনো অর্গানাইজেশন সাকসেস পাবে না। তো যারা এই ডাইরেক্টিং রোলটা করে, যারা লিডারশিপ রোলে থাকে, তাদের কাজ হচ্ছে বাকিদের কাজগুলোকে মনিটর করা, তাদের গ্যাপ অ্যানালিসিস করা, পারফরমেন্স গ্যাপ অ্যানালিসিস করা এবং তার জন্য প্রয়োজনীয় যে ট্রেনিং, সেই ট্রেনিং এর ব্যবস্থা করা। Directing of people is an important task where manager or supervisor monitor the work and give necessary direction to people under their administrative and functional control. So ধরো সাপোজ একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার অধীনে বা তার সঙ্গে 10 জন লোক কাজ করছে, কিন্তু সেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি কন্টিনিউয়াসলি মনিটরিং করছেন যে এই 10 জনের ভেতরে কিছু লোক খুব ভালো কাজ করছে, কিন্তু কিছু লোক ভালো কাজ করতে পারছে না। তাহলে যারা ভালো কাজ করতে পারছে না, কেন করতে পারছে না, কি কারণে করতে পারছে না? তাদের কি নলেজ কম আছে, তাদের কি স্কিল কম আছে, তারা কি বিষয়টা বুঝতে পারছে না, কেন, কি কারণে, হোয়াই, সেটাকে আইডেন্টিফাই করে, সেটাকে ফিগার আউট করে তার জন্য যে ধরনের নেসেসারি ট্রেনিং দরকার, যে ধরনের গাইডেন্স দরকার, সেই নেসেসারি গাইডেন্স, কোচিং, মেন্টারশিপ দিয়ে তাদেরকে উপরে উঠিয়ে আনা, যাতে ডিপার্টমেন্টের সবাই ভালোভাবে কাজ করতে পারে। ডিপার্টমেন্টের সবাই যদি ভালো কাজ করে, তাহলে প্রত্যেকটি ডিপার্টমেন্ট, সেটা এইচআর হতে পারে, মার্কেটিং হতে পারে,
প্রোডাকশন হতে পারে, অপারেশন হতে পারে, লজিস্টিক হতে পারে, সাপ্লাই চেইন হতে পারে, যে কোনো ডিপার্টমেন্ট। সমস্ত ডিপার্টমেন্টের লোকেরা যখন ইন্টিগ্রেশন সামগ্রিকভাবে ভালো কাজ করবে, তখনই অর্গানাইজেশন উপরে উঠতে পারবে। একটা ডিপার্টমেন্ট বা দুটো ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করলো, আর বাকি ডিপার্টমেন্ট কোনো রকম ভালো কাজ করতে পারলো না, রেজাল্ট ডেলিভারি করতে পারলো না, তাহলে হলিস্টিক্যালি সামগ্রিকভাবে সেই ডিপার্টমেন্ট সরি অর্গানাইজেশন কিন্তু গ্রোথ পাবে না। লাস্ট ইজ কন্ট্রোলিং ইন ম্যানেজমেন্ট। কন্ট্রোলিং বলতে কি বোঝায়? কন্ট্রোল বলতে বোঝায় overall control of the affairs, overall control of the system। এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, তোমার ডাইরেক্টিং, এই যে এতগুলো ধাপ আছে, এর প্রত্যেকটাতে একটা ক্লোজ কন্ট্রোলিং দরকার। যদি কন্ট্রোলিং না থাকে, কন্ট্রোল অথরিটি না থাকে, তাহলে কে কিভাবে কাজ করছে, তাহলে মানে আমার আলটিমেট অবজেক্টিভ হচ্ছে বিজনেস গ্রোথ পাওয়ার, এবং তার জন্য আমি প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, মনিটরিং, আমার সমস্ত যে ফাংশন, অর্গানাইজিং সমস্ত ফাংশনকে আমি এক জায়গায় নিয়ে এলাম। এবার তার উপরে ছাতার মতন বসে থাকবে একটা কন্ট্রোলিং সেল, যারা এই ওভারঅল যতগুলো অ্যাফেয়ার্স আছে এইগুলোকে কন্ট্রোল করবে। সো কন্ট্রোলিং ইজ অ্যান ইন্টিগ্রেটেড প্রসেস ডান বাই টপ ম্যানেজমেন্ট। তাহলে এই যে যারা টপ ম্যানেজমেন্ট, সে হতে পারে চেয়ারম্যান, হতে পারে ম্যানেজিং ডিরেক্টর, হতে পারে সিইও, হতে পারে সিও, হতে পারে সিএফও, হতে পারে সিএক্সও, হতে পারে সিএইচআরও, এই যে বিভিন্ন ভার্টিক্যালের যারা রয়েছে, হতে পারে বোর্ড অফ ডিরেক্টরস, তারা ক্লোজলি মনিটর করছে যে প্রত্যেকটা স্টেজে ঠিক রকম ভাবে কাজ হচ্ছে কিনা, মানে ঠিক যে কাজটা যে সময়ে যেভাবে হওয়া উচিত, সেই কাজটা সেই সময়ে ঠিক সেভাবে হচ্ছে কিনা। টপ ম্যানেজমেন্ট ক্লোজলি মনিটর ওয়ার্ক ইন প্রোগ্রেস and give necessary advice time to time। তা কোনো একটা প্রসেস যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, অথবা এই কাজটা করতে গিয়ে কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে, এই কাজটা করতে গিয়ে খরচা বেড়ে যাচ্ছে, এই কাজটা করতে গিয়ে সময় অনেক বেশি লেগে যাচ্ছে, তাহলে টপ ম্যানেজমেন্ট ইন্টারভেন করে ওই জায়গায়, এবং প্রথম আমি যে প্ল্যানিং করেছিলাম সেই প্ল্যানিংটাকে রিপ্ল্যান্ট করে, যে এইভাবে হচ্ছে না। সাপোজ আমি আমার ফ্যাক্টরির জন্য ঠিক করেছি মেশিন আনবো চায়না থেকে। এবারে চায়নায় যারা মেশিনটা তৈরি করছে, তারা 3 মাসের ভেতরে মেশিনটা ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে, বা তোমার ধরো ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশন এমন একটা এসে দাঁড়ালো যে চায়না থেকে কোনো প্রোডাক্ট ইন্ডিয়াতে এখন আসতে পারবে না, কোনো হয়তো একটা বটলনেক তৈরি হচ্ছে, যুদ্ধ টুদ্ধ ইত্যাদি, যেই হোক। তখন আমাকে অল্টারনেটিভ খুঁজতে হবে, যে চায়না থেকে তো আমি আমার মেশিন আনতে পারবো না, তাহলে রাতারাতি আমাকে আমার যে প্ল্যানিং ছিল, প্ল্যানিংটাকে চেঞ্জ করতে হবে। আমি ওই সময়ের ভেতরেই আমি ফ্যাক্টরিতে প্রোডাকশন চালু করব। তাহলে ওই মেশিন ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায়? ওই মেশিন তৈরি করে ব্যাঙ্গালোরের একটা কোম্পানি, অথবা ওই মেশিন তৈরি করে কর্ণাটকের একটা কোম্পানি। আমি তুরন্ত সাথে সাথে তাদেরকে অর্ডার দিয়ে দেবো যে আপনারা কত তাড়াতাড়ি আমাকে এই মেশিনটা দিতে পারবে। তারা বললো আমরা 2 মাসের মধ্যে দিয়ে দেবো, কারণ এখানে কোনো শিপমেন্টের বিষয় নেই, বড় গাড়ি করেই ফ্যাক্টরি থেকে আমার
প্লান্ট লোকেশনে আমার মেশিনারি পৌঁছে যাবে। তাহলে এই যে কন্ট্রোলিংটা যদি না থাকে, তাহলে বা মনিটরিংটা যদি স্ট্রং না থাকে, সেক্ষেত্রে ব্যবসাকে গ্রোথ পাওয়ানো খুব মুশকিল। তো টপ ম্যানেজমেন্ট সবসময় ক্লোজলি মনিটর করে যে কোথায় কোন সময়ে কোন কাজটা করতে হবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যে প্রথম স্টেজ যেটা ছিল প্ল্যানিং স্টেজ বা অর্গানাইজিং স্টেজ, হোয়াট এভার, দে ক্যান চেঞ্জ ইট, যে এক্সিজেন্সি লেভেলে আমাকে এক্ষুনি এই কাজটা অমুক জায়গা থেকে করে ফেলতে হবে। So top management closely monitor work in progress and give necessary advice time to time. In business, all functions are related and working like a chain system. তো প্রত্যেকটা ব্যবসাতেই একটার সাথে আরেকটা জুড়ে আছে। আমি মেটেরিয়াল, আমার মেশিনারি চলে এলো কিন্তু লোক নেই, লোক মেশিনারি সব চলে এলো, আমার ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটিও চলে এলো কিন্তু আমি প্রোডাকশন যে করব তার র মেটেরিয়াল নেই। এবার র মেটেরিয়াল আসলো, এবার প্রোডাকশন হওয়ার পর আমি কোথায় বিক্রি করব, আমার মার্কেট রেডি নেই। তাহলে তোমার প্রোডাকশন, সরি, র মেটেরিয়াল, প্রোডাকশন প্রসেস, তোমার মানে লেবার, তোমার মার্কেট, পুরো জিনিসটাকে আমাকে একটা চেনে বেঁধে রাখতে হবে, যাতে র মেটেরিয়াল আসলো, প্রোডাকশন হলো, মার্কেটে গেল, আবার র মেটেরিয়াল আসলো, প্রোডাকশন হলো, মার্কেটে জিনিস গিয়ে বিক্রি হলো। If one department fails to perform, it will affect business of other departments, and as a result, that the entire business system could be collapsed. Very natural. It is a process of comparing the actual performance with the set of standards of the company to ensure that activities are performed according to the plan, and if not, then take corrective actions. তাহলে এই যে কন্ট্রোলিং ফেজে কি দেখা হয়, দেখা হয় যে আমি যে প্ল্যানটা করেছিলাম আমার পুরো কাজটা কি প্ল্যান অনুযায়ী হচ্ছে না হচ্ছে না। যদি প্ল্যান অনুযায়ী না হয়, কোথাও যদি কোনো ডিভিয়েশন থেকে যায়, আমি যদি দেখি যে যেই প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে গেলে আমাকে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, তাহলে আমি একটু শর্টকাট প্ল্যান, একটা, এই যে প্রথমেই বলেছিলাম প্ল্যান এ বি সি ডি, ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে হবে। আমার ওই ব্যাকআপ প্ল্যান থেকে আমাকে একটা প্ল্যান দিতে হবে। আমি অরিজিনাল প্ল্যান ছিল আমার এটা, কিন্তু আমাকে কন্টিনজেন্ট বা ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে হবে, যে এই কাজটা করতে গিয়ে যদি আমার এতটা দেরি হচ্ছে, তাহলে আমার ব্যাকআপ প্ল্যান রেডি আছে, প্ল্যান বি সি ডি। আমি ব্যাকআপ প্ল্যান সিটা বেস্ট প্ল্যান এবিসিডির ভেতরে, সি হচ্ছে বেস্ট ব্যাকআপ প্ল্যান, আমি সি প্ল্যানটাকে ইমিডিয়েটলি এক্সিকিউট করে দেব। Hence, it can be said that good controlling system works like a heart and brain of human body, and if functions properly, organization will be healthy and sound, which can yield sustainable growth, profit years after years. তো কন্ট্রোলিং সিস্টেম, আমাদের যে মানুষের শরীর, সেখানে হার্ট এবং ব্রেইন একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। মানুষের যদি ব্রেন কাজ না করে, ব্রেন ফেলিওর হয়ে যায়, তাহলে মানুষ কোমায় চলে যায়, তার আর কোনো অস্তিত্ব থাকে না। এবং হার্টও যদি তার কাজ করা বন্ধ করে দেয়, যাতে যেটা দিয়ে ব্লাডকে পাম্প করে এবং ব্লাডটা সমস্ত জায়গায় সার্কুলেট হয়, ব্রেন থেকে শুরু করে সব জায়গায় সিগন্যাল পাঠায়, তো সেটাও বন্ধ হয়ে যাবে। তো কন্ট্রোলিং সিস্টেম আমাদের শরীরের ভেতরে ব্রেন, হার্ট, এগুলো যেন আমাদের শরীরকে একটা কন্ট্রোল করে। আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, গল্প করছি, হাসছি, ক্লাস নিচ্ছি, ক্লাস পড়া শুনছি, ঠিক সেরকম অর্গানাইজেশনের ক্ষেত্রে ওভারঅল কন্ট্রোলিং একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি প্ল্যান যত ভালো করেই করি না কেন,
আমার পুরো প্ল্যানটাই ফেল হয়ে যাবে। আমি প্ল্যান করলাম, অর্গানাইজ করলাম, মনিটর করলাম, ট্রেনিং করালাম, লোকজন আনলাম, সব কিছু আমি করলাম, কিন্তু যদি ওভারঅল কন্ট্রোল না থাকে তাহলে পুরো বিজনেসটাই আমার শেষ হয়ে যাবে। মানে কন্ট্রোলটা খুব কড়াকড়ি দরকার। যে লোককে যদি আমি বলি যে ছেড়ে দিই একদম প্রথম দিকে, যে তুমি তোমার মতো কাজ করো, ডু অফ ইউর ওন, তাহলে ব্যবসা চলবে না। ব্যবসায় যারা মাথায় বসে আছে, দ্য ওনার্স অফ দ্য বিজনেস, দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, তাদেরকে ব্যবসার প্রতিটা খুঁটিনাটি বিষয় খোঁজ খবর রাখতে হবে। যে র মেটেরিয়াল সময় আসছে কিনা, লোকজন সময়ে জোগাড় হচ্ছে কিনা, তারা ঠিক মতো কাজ করছে কিনা, যেই কাজটা তাদের করার কথা মানে পারফরমেন্স বেস্ট, সেই কাজটা পারফরমেন্স হচ্ছে কিনা, লোকজনের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেফটি এবং হেলথ রিলেটেড বা আদার কমপ্লায়েন্স যেগুলো আছে সেগুলো পাওয়ার কথা, সেগুলো তারা পাচ্ছে কিনা, এই পুরো বিষয়টা। এবং লোকজন যে কাজ করছে তাদের যে লোকজনের ভেতরে যে ইন্টারনাল বন্ডিং, যে মিউচুয়াল ট্রাস্ট, রিলেশনশিপ বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স বা এমপ্লয়িজ, তাদের ভেতরে সম্পর্ক, লিডারশিপ কোয়ালিটি অফ দ্য লিডার্স, তারা অ্যাকচুয়ালি যে আমি যাদেরকে রেখেছি অ্যাজ এ লিডার, অ্যাজ এ ম্যানেজার, তারা ঠিক মতো কাজ করতে পারছে কিনা, সমস্ত বিষয়টা ওভারঅল একটা সার্ভিলেন্সি থাকা দরকার। এই যে সার্ভিলেন্সি, ওভারঅল সার্ভিলেন্সি, লাইক এ ড্রোন সার্ভিলেন্সি, মানে ওপর থেকে লাইক এ ড্রোন সে পুরো জিনিসটাকে দেখছে, লাইক এ সিসিটিভি ক্যামেরা, প্রতিটা জিনিসকে সে তার মনিটরিং এর ভেতরে রেখে দিচ্ছে। দিস ইজ ওভারঅল কন্ট্রোলিং। সো ইন এই যে তোমার এই যে টোটাল যে ম্যানেজমেন্ট যে সিস্টেম, ম্যানেজমেন্ট প্রসেস, এই যে 5টা ধাপ আছে, প্ল্যানিং থেকে শুরু করে এই কন্ট্রোলিং, প্রত্যেকটা স্টেজই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার উপরে বেস করে একটা বিজনেস তার সাকসেস, সাস্টেইনেবিলিটি এবং গ্রোথ ফ্যাক্টর দাঁড়িয়ে থাকে। রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ওইটা স্টপ করে দিবেন, ওটা মিনিমাইজ করুন, মিনিমাইজ করুন। স্টপ করে দেন, প্রিন্ট মিনিমাইজ করে